আমি এই জন্যই বলবো, আজকে যারা সমালোচনা করছে ডক্টর মানিক সাহার, পুলিশের কি করার আছিল? পুলিশের কাজটাই হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশকে ধরে রাখা, মানে না, করতে চায় না। আমি যারা এই কথা বলে তাদের আমি অনুরোধ করব, नाम बोलून ना, 2-3 नेता, ये कौन कौन है? 2-3 नेता, उसमें क्या रेवती भी शामिल है क्या? या मानिक साहा ने ना किया, या विप्लव देव जी ने किया, या राजीव भट्टाचार्य जी ने किया, तो आप बताओ ना नाम। এডিসিতে এখনো অনেক জায়গায় উন্নয়ন থেকে বঞ্চিত, পাহাড়ের মানুষের বিকাশ হচ্ছে না, সেই বিষয়ে কি বলবেন? আমি গিরিবাসী, আমি জনজাতি, আমার থেকে জনজাতিদের দুঃখ কষ্টের কথা কেউ বুঝবে না। আমি তো জুমিয়া পুত্র, আমি রাজপুত্র নই। কিন্তু বিজেপির মধ্যে কি কোনো গঠনতন্ত্রে লেখা আছে, বিজেপি গঠনতন্ত্রে, যে জনজাতি মুখ্যমন্ত্রী হতে পারবে না? কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে 2028 নির্বাচনে জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে, না হলে এই রাজ্যের জনজাতিদের সমস্যার সমাধান হবে না। জনজাতিদের মধ্যে অনেকেই আছেন যারা স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকে সম্মান দেখানো দরকার। আমি বলবো, আমি রেবতী ত্রিপুরাও এই ত্রিপুরা রাজ্যের মালিক, দেখি কে আমাকে কি বলে। এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রদ্যুৎ বাবুর থানসা আর আপনার থানসা কি সমান? আমাদের থানচা ওনার থেকে আরো বেশি শক্ত এবং অনেক মাহাত্ম্য রাখে, কারণ আমরা ভারতবর্ষে হাজারো জাতিগোষ্ঠীর থানচা আমরা চাইছি। আমাদের 20টা রিজার্ভ সিট নিয়ে আমরা মুখ্যমন্ত্রী কিভাবে হব যদি সেখানে বাঙালিদের সবকা সাথ না থাকে? তবুও তো আপনাদের দলের মধ্যে বর্তমান এবং প্রাক্তনের লড়াই চলছে। কিছু লোক সরাসরি বিজেপি করেন এবং সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছি মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। আপনি চলো পাল্টাইয়ের কথা বলছেন, এই ত্রিপুরা রাজ্যে চলো পাল্টাই স্লোগানে 2018 আগে যে সমস্ত কর্মীরা ময়দানে ছিল, আজ তারা হতাশ। অনেকেই আজকে দলের মধ্যে জায়গা পাচ্ছে না। এখানে আমি বলছি, রেবতী জি का अपना टाइम कब आएगा? जरूर आएगा, क्योंकि ये बीजेपी ही ऐसा है, किसी को ऐसे नहीं रख देगा, कभी भी পার্মানেন্টলি किसी को बिठा के नहीं रखेगा। ছোট ভাই অনেক সময় মা বাবার কাছে কমপ্লেন করে না যে দাদা কিন্তু আমার চকলেটটা কেড়ে নিল, তখন মা বাবা বলে একটা চকলেট তাকেও দাও। এটা আমাদের পার্টিতে এভাবে ইয়ে হয়। আপনারা দেখেছেন, আপনারা যাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন মিডিয়াতে, দাদারা কিন্তু কোর কমিটি মিটিং এ বসে আবার একসঙ্গে ফটো সেশনে আপনারা দেখেছেন। আমাদের বিজেপিতে এটা সম্ভব। মানে আপনি এটাই বুঝাইতে চাইছেন যে দাদারও দাদা আছে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। রাজ্যের চলমান রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমার সাথে আলোচনায় রয়েছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ। বলতে গেলে ত্রিপুরা রাজ্যের যদি বড় কোনো রাজনেতা কিংবা রাজনৈতিক তাগ করেন, তাহলে আপনি, মানে বড় রাজনেতা, এর জন্য বলবো আপনি তো সাংসদ ছিলেন, যদি সাংসদ লেভেলের কাউকে একজন ত্রিপুরা রাজ্যের বড় রাজনেতা বলা যায়, তো এই যে রাজনৈতিক তাগ, তার ফলে এখন যা পাচ্ছেন আপনারা, বিজেপি দল যা পাচ্ছে, এই যে সরকারের দুস্তি, মাতে কুস্তি, আক্রান্ত ত্রিপুরার মানুষ। আমি বলবো না বাঙালি আক্রান্ত, আমি বলবো না ত্রিপুরা আক্রান্ত, মানুষ হচ্ছে আক্রান্ত। কি বলবেন? মানুষের সেবা করার জন্যই আমরা চেষ্টা করি বিজেপি। আমাদের দ্বারা আক্রান্ত আমি সেটা মানি না, কারণ মানুষকে বেশি বেশি সুযোগ সুবিধা দেওয়ার জন্যই আমরা কাজ করি। এই জন্য আমরা বলেছি সবকা সাথ সবকা বিকাশ। আমি আপনাদের দ্বারা নয়, আপনাদের জোট সঙ্গীর দ্বারা আমি বলছি কি, সরকারের থেকে দুস্তি, ময়দানে করছেন কুস্তি, কিন্তু এই যে কুস্তির ফলে কি হচ্ছে, আক্রান্ত হচ্ছে ত্রিপুরার মানুষ। আমি শান্তিবাজারের ঘটনাটা বলছি, সেখানে যে এই যে সিভিল সোসাইটির নামে যে স্ট্রাইকটা হলো, আগরতলা থেকে বাইফুটার জন্য, শুধু বাইফুটাটা আগরতলায় ছিল, শান্তিবাজারে ছিল না, সেখানে রক্ত ঝরলো। হ্যাঁ, যাদের রক্ত ঝরেছে, আমি কাদের বাঙালি না ত্রিপুরা, আমি এসব যাচ্ছি না, আমি বলছি ত্রিপুরার মানুষের তো রক্ত চললো এই রাজনৈতিক হিংসা। দেখুন, যারা সিভিল সোসাইটির নাম দিল, সিভিল সোসাইটির মাধ্যমে একটা কথা পরিষ্কার যে তারা সভ্য সমাজের মানুষ, তারা ভদ্র ব্যবহার করবে, আইনকে মেনে চলবে, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবে, বন্ধ থাকবে, সেটাই আমরা এক্সপেক্ট করি। আমরা বিজেপি সেটাই এক্সপেক্ট করেছিলাম। আমরা যদি অ্যাডভান্স কিছু জানতাম শান্তির বাজারে এরকম ঘটনা ঘটবে, তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতাম। কিন্তু আমরা তো যেহেতু সিভিল সোসাইটি, এই ত্রিপুরা রাজ্যের কোনো গণতান্ত্রিক মানুষ, সেটা আশা করিনি।
আমি যেমন করিনি, কেউ ভাবেনি হয়তোবা। আর যদি ভেবে থাকতো তাহলে ব্যবস্থা সেভাবে হতো। তো তার জন্য আমি বলবো এটা তো আনএক্সপেক্টেড ছিল। আর যারা আন্দোলনকারী এখন তাদেরকেই আমার বলতে হয়, তোমরা সিভিল সোসাইটির নাম দিয়ে যদি হাঙ্গামা করো তো এটা কিসের সিভিল সোসাইটি, এটা কিসের গণতন্ত্রের কর্মসূচি, এটা গণতান্ত্রিক। তাহলে এবং যে ডিমান্ডগুলি নিয়ে, 8টা ডিমান্ড, সেই ডিমান্ডগুলি কি, সেই ডিমান্ডগুলি নিয়ে অলরেডি আমার সরকার কাজ করছে, অলরেডি সেটা সরকারের কর্মসূচি। সেটা করার জন্য তো তোমাদের আন্দোলনের দরকারই হয় না, কারণ আমার কেন্দ্রীয় সরকারের কর্মসূচি এটা। এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকার অলরেডি কাজ করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করেছেন, 10,000 মানুষকে পুষব্যাক করেছেন অলরেডি। তিনি বিধানসভায় বলেছেন, তিনি বিভিন্ন ভাষণে বলেছেন। তো আর কি এই যে ডিমান্ডকে কেন্দ্র করে তারা যে এমন করবে, এমন করলে আমি সেখানে বলবো ঠিক আছে, আমরা না হয় অ্যালায়েন্স পার্টনার, আমরা অনেক কিছু, বিরোধী দল সিপিআইএম, কংগ্রেস, বুদ্ধিজীবী যারা, তারা কেন অ্যাডভান্স এই যে সিভিল সোসাইটির বন্ধের এই বিরোধিতা করলো না? কারণ তারা এই জন্যই হয়তো বা করেনি যে সাধারণ মানুষ ভেবেছিল যে শান্তিপূর্ণভাবে হবে, কারণ নামটা সিভিল সোসাইটি। কিন্তু আমি বারবার বলেছিলাম যে রঞ্জিত বাবু যেই জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, ওনার যে আগের পরিচয়, সেটা আমরা সবাই জানি। তার জন্য আমার মনের মধ্যে দ্বিধা ছিল, দ্বন্দ্ব, মানে আমার মানে একটা আশঙ্কা ছিল যে উনি যেহেতু নেতা, কিছু একটা হতে পারে। তার জন্য আমি দেখছি পুলিশকে অনেকে সমালোচনা করছে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকি বা অন্য কেউ যদি, মুখ্যমন্ত্রী কি চাইবেন? প্রথমে একটা সিভিল সোসাইটিকে অ্যাডভান্স কি উনি পুলিশ দিয়ে লাঠিপেটা করাবেন? নিশ্চয় করাবেন না। ডক্টর মানিক সাহার জায়গায় যদি যে কোনো ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ যদি যে কোনো মুখ্যমন্ত্রী হয়, তিনি প্রথমে চাইবেন যেহেতু সিভিল সোসাইটি গণতান্ত্রিকভাবে হবে, আইন হাতে নেবে না, এই আশা আমার ডক্টর মানিক সাহাও করেছিলেন। তার জন্য তিনি পুলিশকে বলেছেন যে তোমরা নজরদারি রাখো, যেখানে দরকার সেখানে পরিস্থিতি অনুসারে তোমরা ব্যবস্থা গ্রহণ করো। তো তার জন্য তিনি লাঠিপেটা করেননি। সিপিএম এর সময় যে আন্দোলন হয়েছিল কলেজ তেলায়, ড্রেনে ফেলে বিভিন্নভাবে যেভাবে অত্যাচার করেছিল পুলিশ দিয়ে, আমরা সেটা করিনি, কারণ গণতান্ত্রিক সেখানে শব্দ এবং সিভিল সোসাইটির নাম দেওয়া আছে, তার জন্য করেননি। আমি এই জন্যই বলবো আজকে যারা সমালোচনা করছে ডক্টর মানিক সাহার, পুলিশের কি করার ছিল? পুলিশের কাজটাই হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশকে ধরে রাখা, তার জন্য পুলিশ কিছুই করেননি। আর মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চাইছেন আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার আসার পরে উগ্রপন্থীর যে সমস্যা, এটা অনেকটাই আমরা সমাধান করেছি। এখন বলতে পারি উগ্রপন্থী একদম জিরো। তারপরে যে পরিবেশ আছে সেটাকে ধরে রেখে উন্নয়নের কাজ করা। তো তাহলে গণতান্ত্রিক রাজ্যে, দেশে সিভিল সোসাইটির নাম দিয়ে আন্দোলন, আমরা তো পজিটিভ ভেবে, ইতিবাচক আমরা দৃষ্টিভঙ্গি থেকে ভেবেছিলাম তারা শান্তিপূর্ণভাবে করবে। আজকে বিরোধীরা যদি আহ সমালোচনা করে থাকে আমাদের সরকার এবং পুলিশের, আমি বলবো যারা বিরোধী দলের নেতারা, আপনারা কেন অ্যাডভান্স তাহলে সিভিল সোসাইটির বন্ধের বিরোধিতা করেননি কেন? সরকার তো বিরোধিতা করে নোটিশ জারি করেছে। আর কেউ কেউ প্রশ্ন তুলে যে পিকেটিং এ কেন বিজেপি গেল না? পিকেটিং এ যদি আমরা যেতাম, মুখোমুখি দুই রাজনৈতিক দলের যদি সংঘর্ষ হতো, তাহলে শান্তিপূর্ণ পরিবেশ থাকার কথা না? তার জন্য আমরা বলেছি না, আমরা সমর্থন করব না, আমরা পিকেটিং এ যাব। আমরা বলেছি সমর্থন করব না, কিন্তু যে দাবি দেওয়া এটা আমরা অলরেডি কাজ করছি। তো বন্ধ করলে কি হয়? ব্যবসা বাণিজ্য, অফিস আদালত অনেক কিছু বন্ধ হয়, ক্ষতি হয় সাধারণ মানুষের যারা প্রত্যেক দিন কাজ করে। তার জন্য আমরা বলেছিলাম যে এই বন্ধ সমর্থন করা ঠিক না। আবার পিকেটিং এ গিয়ে দুই দলের মধ্যে মারপিট করাও আমরা চাই না। তার জন্যই আমরা সেই রকম ভূমিকা আমরা পালন করেছিলাম। আমি আপনার রাজনৈতিক জীবনের ত্যাগের কথা বলছিলাম। আপনি সাংসদ ছিলেন এবং জুটের কারণে আপনি সরে দাঁড়ালেন, কীর্তি সিংকে সাংসদ করা হলো। এবং এই যে ত্রিপুরা মাতা এখন হুমকি দিচ্ছে সরকার থেকে বেরিয়ে যাব, এই যে বিভিন্ন রকম আন্দোলন এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর চাপ প্রয়োগ হচ্ছে, বিভিন্ন অভিযোগ ওনারা উত্থাপন করছেন,
মতার সাথে জোট করে কি সংসারটা ঠিকভাবে ধরে রাখতে পারেনি বিজেপি, মানে সংসারটা কি গুছাতে পারেনি বিজেপি, কিংবা মতাই অশান্তি করছে, কি বলবেন আপনি? বিজেপি অলওয়েজ পজিটিভ চিন্তাধারা নিয়ে কাজ করে। আর আমাদের সরকার মেজরিটি নিয়ে কাজ করছে, 33+1 34। আমাদের সরকারের কোনো বিপদ, সরকারের কোনো এই সংখ্যালঘিষ্ঠ হওয়ার কোনো আশঙ্কা নেই। কথা হচ্ছে কি, যেহেতু আর একটা দল তারা বলছে আমাদের সঙ্গে মিলে কাজ করবে, আমরা তাদেরকে নিয়েছি। এটা পোস্টপোল অ্যালায়েন্স, মানে ইলেকশনের পরে, সরকার গঠনের প্রায় কয়েক মাস পরে, 6-7 মাস পরে তারা আমাদের সঙ্গে আসছে। আমরা ওয়েলকাম করেছি, আমরা আশা করেছিলাম আমরা মিলে কাজ করব। এখন তারা যে কথাবার্তা বলছে, যে বেরিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলি ওই দলের নেতারাই বুঝবেন। কারণ তারা এক তো কথা বলে, আমরা শুধু কেন্দ্রের সঙ্গে এই চুক্তি করেছি, কেন্দ্রের সঙ্গে আমাদের কথা, নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের কথা, রাজ্যের কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। একটা আমি সেই কথার জবাবে বলতে চাই যে কেন্দ্রের সঙ্গে যদি চুক্তি হয়ে থাকে, তো তাহলে এই কথাগুলি কেন্দ্রকে বলো। আর গণতন্ত্রে, আমাদের গণতান্ত্রিক যে রাষ্ট্র, এটা অনেকটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আমাদের ভারতবর্ষকে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলি, তারপরে আমরা বলি এটা যুক্তরাষ্ট্রীয়। কারণ কেন্দ্র রাজ্য মিলেই আমাদের কাজ করতে হয়। কিছু ক্ষমতা রাজ্যকে, কিছু ক্ষমতা কেন্দ্র, এবং যুগ্ম তালিকাভুক্ত এমন কোনো ক্ষমতাও আছে আমাদের, জয়েন্টলি আমরা শেয়ার করি। তাহলে এখানে পরিষ্কার, যারা একটু সংবিধান চর্চা করেন, যারা আইন কানুনের কথা ভাবেন, রাজ্যের মতামতকে বাদ দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে, রাজ্য সরকারকে সাথে না নিয়ে কেন্দ্র কোনোদিন কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। আপনারা দেখেছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রিসেন্টলি, এই 2-3 দিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে এমন অনেক কিছু ব্যাপার আছে যেগুলি কোনো রাজ্যকে দিতে গেলে অন্য রাজ্যেও তার প্রভাব পড়ে। তো তার জন্য মুখ্যমন্ত্রীদের একটা মতামত থাকে সারা ভারতবর্ষের। আমরা এই রাজ্যে কোনো কিছু দিয়ে দিলাম একটা ইয়েকে, আর অন্য রাজ্যে সেটা এফেক্ট করবে, তো নরেন্দ্র মোদীকে তো দেখতে হবে সেই রাজ্যের মানুষেরও যাতে সমস্যা না হয়। আর অনুরূপ সমস্যা যদি সারা ভারতবর্ষে থাকে, তাহলে পুরো ভারতবর্ষের সমস্যাকে মাথায় নিয়ে ওনাকে ডিসিশন নিতে হবে। তো তার জন্য অনেক বিষয় আছে যেগুলি আজকে আমরা চুক্তিবদ্ধ হলাম, সিগনেচার করলাম, 3 দিন পরে এটা আইনের প্রসেস, এটা প্রসেসের মাধ্যমে হবে, আলাপ আলোচনা হবে, সবারকে মানে সাথে নিয়ে করতে হবে। কারণ এককভাবে না কেন্দ্র করতে পারবে না রাজ্য। তো তার জন্যই অবশ্যই গণতন্ত্রের আলোচনার টেবল বন্ধ রাখা উচিত না। আর ধৈর্য ধরতে হবে। বিজেপি অত্যন্ত ধৈর্যশীল এবং দায়িত্বশীল পার্টি। আমরা তাড়াহুড়োতে বিশ্বাস করি না। শান্তি স্থাপনও যেমন একদিনে হবে না, এই যে 50, আমি বলবো 78-79 ইয়ার্স চলছে আমরা স্বাধীনতা পেয়েছি। ত্রিপুরা রাজ্যে আমাদের বিজেপি সরকার মাত্র 7 বছর। আমি যদি 78 থেকে 7 বাদ দিই, আমাদের 70 ইয়ার্স, 71 ইয়ার্স অন্য দল ছিল। ওই 70 বছরের যে সমস্যা পেন্ডিং আছে এখন, তারা করেনি বা করতে পারেনি, সেটাকে আমরা 7 বছরে করে দেখাবো, এটাও তো অসম্ভব। অনেকটা আমরা করার জন্য চেষ্টা করছিও। কিন্তু যেগুলি আইনের ব্যাপার, আলোচনার ব্যাপার, পার্লামেন্টের ব্যাপার, পার্লামেন্টে আবার সেখানে ভোটাভুটির ব্যাপার, বিলের ব্যাপার, তো একটা প্রসেসের ব্যাপার। তার জন্যই যে 70 বছরের সমস্যাকে করতে গেলে একটা সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আমরা তো কোনোদিন বলিনি, ওনারাই বলেন রাজ্যের কিছু নেতা এই জায়গায়, মানে যেভাবে ওনাদের বক্তব্য, মানেন না, করতে চায় না। আমি যারা এই কথা বলে তাদের আমি অনুরোধ করব, नाम बोलून ना, 2-3 नेता, ये कौन कौन है? 2-3 नेता, उसमें क्या रेवती भी शामिल है क्या? या मानिक साहा ने ना किया, या विप्लव देव जी ने किया, या राजीव भट्टाचार्य जी ने किया? बोलो ना। 2-3 जो नेता यहाँ से वो करना नहीं चाहते, एग्रीमेंट नहीं मानते, तो आप बताओ ना नाम। उसमें अगर रेवती भी है तो बोल सकती हो आप, পাবলিক শুনে। তো এই যে মানুষকে বিভ্রান্ত করা, ইয়ে ঠিক নেই। হ্যাঁ, বিভ্রান্ত
মানে করা, মানুষকে ইয়ে করা। আমরা সরকারে আছি, একটা বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আমাদের করতে হবে। কারণ যে কথা ফ্যামিলির সঙ্গে তুলনা করেছেন আপনি, ফ্যামিলিতে মেম্বার্সদের মধ্যে অনেক সময় অনেক কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক যুক্তি হতেই পারে, কিন্তু একটা ভালো কাজ করতে গেলে আবার সবাই মিলেও করতে হবে। তার জন্য তো নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। এই স্লোগানের অর্থ যদি আমরা বুঝি ভারতীয়রা, ভারতবর্ষ আগামী দিনে 1 নম্বরে যাবে বিশ্বে। কারণ সবকা সাথ, আমরা যদি সবাই একসঙ্গে থাকি, এটা হচ্ছে সবকা সাথ। সবকা বিকাশ, একসঙ্গে থেকে আমরা যদি কাজ করি, বিকাশ হবে সবার। বিশ্বাস তখনই হবে যখন আমি কারোর ভালো কাজ করব। আর এই ভালো কাজ করতে গেলে সবকা প্রয়াসও জরুরি। শুধু আমার একার না, বিজেপির শুধু দায়িত্ব তা না, এটা সবার দায়িত্ব গণতন্ত্রে। কারণ সরকার শুধু আমার একার না, সরকার জনগণের, জনগণ বুথ দিয়ে সরকার বানায়। তাহলে এই সরকার বানানোর পেছনে আপনার অবদান আছে। আপনার যুক্তি পরামর্শ, তো আপনার সমালোচনা, আপনার গঠনমূলক, আপনার এই যে প্রশংসা, এগুলি সরকার মাথায় নিয়ে কাজ করে। প্রশংসা করলে খুশি হয় মুখ্যমন্ত্রী, উনি আরো উৎসাহিত হবেন, আরো ডাবল উৎসাহ নিয়ে কাজ করবেন। সমালোচনাও যদি গঠনমূলক হয়, কেন, আমার মুখ্যমন্ত্রী তো অনেক শিক্ষিত, উনি অনেক শিক্ষিত মানুষ, ওনাকে শিক্ষিত মানুষ কি ইশারা হি কাফি হ্যাঁ, উনি কি অশিক্ষিত নাকি? তো আমাদের বুঝতে হবে যে সবকা সাথ সবকা বিকাশে এবং এই স্লোগানে বিশ্বাসী হয়েই আমরা কাজ করছি। তো তার জন্য কাউকে আমরা বাদ দিচ্ছি না। আমাদের সরকার আসার পরে আন্দোলনই করতে হয় না। আমি যদি 1-2টা উদাহরণ দিই, জনগণরা বুঝতে পারবে। আমি বলছি এই কথাগুলি, কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে 2028 নির্বাচনে জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে, না হলে এই রাজ্যের জনজাতিদের সমস্যার সমাধান হবে না। এই তো অনেক নেতাদের বক্তব্য। আমি বলবো ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে একজন মুখ্যমন্ত্রী জনজাতি হয়ে গেছেন, 4 বছর হোক 4.5 বছর। উনি ছিলেন স্বর্গীয় দশরথ দেববর্মা। উনি দশরথ দেব নামে পরিচিত। উনি ছিলেন তো মুখ্যমন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, উনি মানে এর আগে 10 বছরের সিপিএম এর শাসনের সময় ছিলেন, দ্বিতীয় ইয়েতেও ছিলেন। তো এইভাবে মুখ্যমন্ত্রী অলরেডি ছিলেন আমাদের দশরথ দেব স্বর্গীয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হলেই সব সমস্যার সমাধান হবে, এই যে দশরথ বাবুর সময় আমরা দেখেছি। বর্তমানে আমরা পশ্চিমবঙ্গের উদাহরণ দিতে পারি। মমতা ব্যানার্জি উনি বাঙালি, পশ্চিমবঙ্গে 90%, আমি যদি বলি 99%, সেখানে বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ। দার্জিলিংয়ে, শিলিগুড়ি নেপালি বা অন্যান্য কিছু সম্প্রদায় আছে, আমি 90% ধরলাম। সেখানে বাঙালির সঙ্গে বাঙালির মারপিট কেন হয়? এটা পার্টির কারণে, রাজনীতির কারণে। তো সেখানে সমস্যার সমাধান হয়েছে, হয়নি। তো তা বলে এই না যে আমি রেবতী ত্রিপুরা জনজাতি মুখ্যমন্ত্রী বিরোধিতা করছি, তা না। আমি এই জায়গায় একটা কথা বলবো, কোনো পার্টির মধ্যে নেতৃত্বের যদি ওই গুণাবলী থাকে, ওই জায়গায় যাওয়ার মতো, ওই কাজ করার মতো, কেন বিজেপি তো না করেনি? বিজেপির মধ্যে কি কোনো গঠনতন্ত্রে লেখা আছে, বিজেপি গঠনতন্ত্রে, যে জনজাতি মুখ্যমন্ত্রী হতে পারবে না বা মুখ্যমন্ত্রী করতেই হবে জনজাতিকে? আসলে গণতন্ত্রে কি হয়, যে দল জয়লাভ করে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন হয়, সেরকম নেতা দলের মধ্যে থাকলে অবশ্যই জনজাতি যদি থাকে হবে। আর আমি যারা এই কথা বলে তাদেরকে এই কথাও বলতে চাই, আমাদের 20টা রিজার্ভ সিট নিয়ে আমরা মুখ্যমন্ত্রী কিভাবে হব যদি সেখানে বাঙালিদের সবকা সাথ না থাকে? আর এই জন্যই মানে ওই সমস্ত পার্টিতে 20 জন জনজাতি 22 জন বাঙালি প্রার্থী করা হয় নাকি? তো আমি বলবো, তো এটা এরকম অনেক কথাবার্তা আমরা শুনছি, যেটা মানে কি বলবো, এটা মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাইছি যে বিগত কয়েক মাস ধরে ত্রিপুরার রাজনৈতিক নেরেটিভকে সেট করা হচ্ছে যে পাহাড়ি বাঙালি ইস্যুটাকে কেন্দ্র করে। বাঙালিকে বলা হচ্ছে বাংলাদেশি, আবার তিপ্রাসাদের কিছু বাঙালিরা বলছেন মঙ্গোলিয়ান, বার্মিস, এই ইত্যাদি। আমি দুটোরই কিন্তু বিরোধিতা করি। ত্রিপুরার বাসিন্দা, ত্রিপুরার নাগরিক কেন অন্য রাষ্ট্রের নাগরিক হবেন কিংবা বাসিন্দা হবেন? এই যে পলিটিক্যাল নেরেটিভটা ক্রিয়েট করা হচ্ছে ত্রিপুরায় যে বাংলাদেশি বলে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি বলবো এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আমরা ত্রিপুরা রাজ্যে বিজেপি এবং ভারতবর্ষে বিজেপি সরকার, আমরা চাইছি ভারতীয়
হিসাবে আমাদের যে গর্ব, এই ফিলিংসটা জাগিয়ে তোলা, নেশন ফার্স্ট এই স্লোগানের মাধ্যমে আমরা ভারতীয়দের থানচা একতা আমরা চাইছি। আর তার জন্যই কাজের বেলাতে সরকারের আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। তো এইটাকে যদি আঘাত করতে হয় তাহলে সম্প্রদায় ধর্ম এগুলি আনা দরকার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রদ্যুৎ বাবুর থানসা আর আপনার থানসা কি সমান? আমাদের থানচা ওনার থেকে আরো বেশি শক্ত এবং অনেক এই এই মাহাত্ম্য রাখে। কারণ আমরা ভারতবর্ষে হাজারো জাতিগোষ্ঠীর থানচা আমরা চাইছি, 140 কোটির মধ্যে আমরা থানচা চাইছি। উনি হয়তোবা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সাদের থানচা চাইছেন। আমি ত্রিপুরা রাজ্যের নিরিখে বলতে পারি ত্রিপুরা রাজ্যে জনজাতির মধ্যে 19টা, আরো বিভিন্ন সম্প্রদায় মিলে আমরা বাঙালি, মণিপুরি, আমরা যদি মাইনরিটিকেও বলি মুসলিম সম্প্রদায়, তো তাহলে আমাদের এখানে আরো অনেক সম্প্রদায়ের মধ্যে আমরা চাইছি থানচা। কারণ ত্রিপুরাকে এক করতে গেলে, উন্নত করতে গেলে এই সব জাতি গোষ্ঠী ধর্মের মানুষের থানচা দরকার, সরকারের পাশে দাঁড়ানো দরকার। সরকারের সুযোগ সুবিধা যেমন সবার পাওয়া দরকার, তেমনি সরকার ভালো কাজ করলে তার পাশে দাঁড়ানো দরকার। আমরা এই থানচা চাইছি, শুধু ত্রিপুরা ত্রিপ্রাসা ওয়ানসা এরকম আমরা চাই না। এখানে স্লোগান হচ্ছে কি, আমি এই জন্যই বললাম যে রাজনৈতিক স্লোগান। আমারও বাঙালি দল বলছে আগরতলার মালিক ওনারা, ত্রিপুরার মালিক ওনারা। এরপরে দিল্লিতে দাঁড়িয়ে আরেকজন বলছেন আমি ত্রিপুরার মহারাজা, আমি ত্রিপুরার মালিক, আমি আগরতলার মালিক, 7 তারিখ মালিক দেখানো হবে কে মালিক। এটা সমস্ত কিছু ষড়যন্ত্র এবং আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য রাজনৈতিক স্লোগান। আমি বলবো আমি রেবতী ত্রিপুরাও এই ত্রিপুরা রাজ্যের মালিক, দেখি কে আমাকে কি বলে। গণতন্ত্রে আমরা এই ভারতীয় নাগরিক সমস্ত 140 কোটি এবং এইখানে যারা 40 লক্ষ মানুষ, আমরা সবাই ত্রিপুরার মালিক, আমরা সবাই ত্রিপুরার মালিক। এখানে ব্যক্তি বিশেষ কেউ না, আমরা সবাই আছি ভারতীয় বলে আমরা সবাই মালিক। তো সবার জন্য চিন্তা করুন, এটা ভালো। তো কাজে এইগুলি আমাদের ওই যে ভারতীয় হিসাবে আমাদের নরেন্দ্র মোদীজি বিশ্বের মধ্যে, রবি ঠাকুর আমাদের কবি যে স্বপ্ন দেখেছিলেন, কবিরা সাহিত্যিকরা, যে ভারত যেন জগতের মধ্যে শ্রেষ্ঠ আসন নিতে পারে, এই দিশায় আমরা কাজ করছি আমাদের নরেন্দ্র মোদীজি। আজকে 11 নম্বরে ছিলেন অর্থনৈতিকভাবে, সেখানে 4 নম্বরে এসছি। আগামী দিনে 2-3-এ যাওয়ার আমাদের 3-2-এ যাওয়ার চিন্তা ভাবনা, 1-এ যাওয়ার চিন্তা ভাবনা। তো এই জায়গায় কি ভালো কাজ করছি আমরা আন্দোলন ছাড়াই। জিষ্ণু দেববর্মা উনি জনজাতি মানুষ, উনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, বড় দায়িত্ব সামলেছেন। আন্দোলন ছাড়া দিতে হবে দিতে হবে করতে হবে বলা হয়নি, কেউ আন্দোলনও করেনি, বিজেপি তো বাদ অন্যরাও করেনি। কিন্তু জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার গভর্নর করা হলো, উনাকে ধন্যবাদ দেবে না? বিজেপিকে ধন্যবাদ দেবে না? যারা এই মুখ্যমন্ত্রী বিভিন্ন স্লোগান তুলছে জনজাতি করতে হবে, না হলে সমস্যার সমাধান হবে না, তাহলে প্রথম ধন্যবাদের যোগ্য বিজেপিকে, বিজেপি পার্টিকে। আমার নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিন, আমার জেপি নাড্ডা উনি ন্যাশনাল প্রেসিডেন্ট, তাদের ডিসিশনের পরেই আজকে কিন্তু আমার এই রাজ্য থেকে কোনো জনজাতি, কোনো ভূমিপুত্র আজকে তেলেঙ্গানার মতো বড় রাজ্য সামলাচ্ছেন গভর্নর হয়ে। তার জন্য আন্দোলন করতে হয়নি। তো বিজেপির মধ্যে যদি এরকম নেতৃত্ব আমাদের মধ্যে সেই গুণাবলী থাকে, আগামী দিনে বিজেপির মধ্যে কেউ মুখ্যমন্ত্রী হবে না এটা কোনো গ্যারান্টি আছে? উপমুখ্যমন্ত্রী অলরেডি হয়ে গেছে। তো নেতাদের যোগ্যতাও সেরকম ভাবে আমার গড়ে তুলতে হবে। আমার যোগ্যতা নেই, আমাকে মুখ্যমন্ত্রী দাও বললে তো দলের মধ্যেই বলবে ভাই তোমাকে ক্যাবিনেট বানানোরও যোগ্য না তুমি, বলবে তো। আর আমরা কাজের নিরিখে বিচার করি, আমি যদি কাজ করি, কাজ করতে থাকি, বিজেপিতে অবশ্যই তোলা হবে উপরে। তো আমি বলবো ঠিক আছে, তাদের দাবি অগণতান্ত্রিক না, গণতান্ত্রিক, জনজাতির মধ্যে মুখ্যমন্ত্রী করা হোক, কিন্তু না করলে সমস্যার সমাধান হবে না এটাও ঠিক না। আমরা তো সব সমস্যার সমাধান করছি আস্তে আস্তে। জনজাতিদেরকে উপজাতি বলা হতো, আজকে অনেক মানুষ উপজাতি বলা থেকে বিরত থাকছে, এখন বেশিরভাগ মানুষ বলছে জনজাতি। কারণ উপজাতি শব্দের মাধ্যমে একটা অপমান, বিভিন্ন অসম্মান বোধ করে। কারণ আজকের দিনে বিশ্ব যে জায়গায় পৌঁছে গেছে, এখনো উপজাতি রেখে দিলে ভারত সরকার কি কাজ করছে? তাহলে ত্রিপুরা রাজ্যে 25 বছরের সিপিএম সরকার কি করছিল? তাহলে
তোমরা তো দাবি করো যে 25 বছরে অনেক উন্নত আমরা করেছি, উন্নয়নের কাজ করেছি, জনজাতিদের কল্যাণ, জনজাতিদের অনেক হয়েছে, কিন্তু তারা উপজাতি রেখে দিল এখনো। উপজাতি গণমুক্তি পরিষদ এখনো বলতে পারেনি। তো তাহলে এই পার্টিও সেই জায়গাতেই আছে, তার জন্যই উপজাতি রাখতে চাই আমাদেরকে। আমরা আর উপজাতি নই। এই উপজাতি সমাজ থেকে তাদের বাসায় আমরা আসার পরে জনজাতির নামাকরণ করলাম, জনজাতি কল্যাণ দপ্তর। এখান থেকে আমরা 7 জন আমাদের বিশিষ্ট ব্যক্তিদেরকে, যারা শিক্ষার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, বা যারা আপনার সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করেছে অবদান, তাদেরকে রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার আমরা ভূষিত করেছি। এটা কেউ ভেবেছিল আন্দোলন করেছে নাকি, করতে হয়েছে নাকি? এইটা বিজেপি করে থাকে, যে জনজাতিদের কিভাবে সম্মান দিতে হবে। 15 তারিখ নভেম্বর মাস আমাদের মান্দায়ে জনজাতীয় গৌরব দিবস পালন করা হবে সারা ভারতবর্ষে। তার সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সরকারিভাবে করব মান্দায়ে। সেখানে জনজাতিদের প্রায় 1200 আর্টিস্টদের নিয়ে নাচ গান হবে, একটা মানে উৎসব সারা ত্রিপুরা, যে সারা ভারতবর্ষে হবে। এই যে জনজাতীয় গৌরব দিবস, এটা কে করলো? নরেন্দ্র মোদী আসার পরে তিনি চিন্তা করলেন, জনজাতিদের মধ্যে অনেকে আছেন যারা স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকে সম্মান দেখানো দরকার, যেটা কংগ্রেস সরকার করেনি, অন্যান্য সরকার করেনি। আমার দিল্লিতে গেলে ত্রিপুরা ভবনের ঠিকানা জিতেন্দ্র সিং মার্গ। এই জিতেন্দ্র সিংকে, তিনি ওই মণিপুরের স্বাধীনতা সংগ্রামী, নর্থ ইস্ট থেকে, আসাম থেকে অনেকেই ছিলেন। তো জনজাতিরও এরকম অনেক স্বাধীনতা সংগ্রামী আছেন, যাদেরকে সম্মান দেওয়ার জন্য বিরসা মুন্ডা এমন এক ব্যক্তি, যিনি ঝাড়খণ্ডের নিবাসী, কম বয়সে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শেষ করেছেন নিজেকে স্বাধীনতার জন্য। ওনার নামে, ওনার জন্মদিনে আজকে সারা ভারতবর্ষে জনজাতীয় গৌরব দিবস, আমরা গৌরব বোধ করছি এখন। তো এই কাজটা বিজেপি করছে। এই ত্রিপুরা রাজ্যে আজকে আমাদের জনজাতিরা, আমরা বলে থাকি আমাদের রাজা, আমাদের রাজত্ব ইতিহাস, আমাদের সংস্কৃতি, এটাকে সম্মান কে প্রথম দিল? এই যে সিপিএমরা যেখানে উপজাতি বলতো, সেখানে আমরা এসে আমরা করলাম মহারাজা বীর বিক্রম কিশোর আন্তর্জাতিক বিমানবন্দর, মহারাজার নামে ছুটি ঘোষণা, আরো বিভিন্ন কাজ, সেটা বললে অনেক সময় লাগবে। তো এই যে সম্মানগুলি, 7 জনকে সম্মান দেওয়া, রিসা আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে মানচিত্র মানে পরিচয়, জিও ট্যাগের মাধ্যমে আমার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রিসাকে পরিচয় দিয়েছেন যে আমাদের এই রাজ্যের জনজাতি মহিলারাই এইসব বনে। তো আজকে অর্থনৈতিকভাবে রিসা বিক্রি করে অর্থনৈতিকভাবে যেমন লাভবান হচ্ছে, রিসার মাধ্যমে আমাদের জনজাতিরা আমরা সম্মান বোধ করছি। ভারতবর্ষে রাষ্ট্রপতি যখন গলায় তিনি লাগিয়ে নেন, প্রধানমন্ত্রী লাগিয়ে বিদেশে যখন সফর করেন, বিদেশি রাষ্ট্রপ্রধানরা যখন আসেন, আমার বিদেশ মন্ত্রীরা যখন বিদেশ মন্ত্রীদের গলায় লাগিয়ে দেন রিসা, তো তখন যখন আমরা দেখি নর্থ ইস্টের, আমরা সবাই গর্ববোধ করি এটা ত্রিপুরা রিসা বা আসামের গামছা। এই কাজটা কি করেছেন বিজেপি সরকার জনজাতিদের জন্য? আজকে আমরা জনজাতিদের জন্য আরো অনেক উদ্যোগ গ্রহণ করেছি, এডিসির জন্য, এখানকার বিভিন্ন প্রশাসনিক আরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি, ডিসিশন নিয়ে কেন্দ্রে পাঠিয়েছি। এডিসির মধ্যে যে কাজকর্ম, আরো কিভাবে অর্থ দেওয়া যায়, আরো কিভাবে ক্ষমতা দেওয়া যায়। তো আমরা দেখেছি ক্ষমতা অর্থ দিতে গেলে সাংবিধানিক কিছু অসুবিধা, বাধা আছে, যেটা এখানকার যে এডিসি, তার যে স্ট্রাকচার, তার একটা রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। করতে গেলে সাংবিধানিক সংশোধন দরকার। তো এই জন্য আমরা 125th অ্যামেন্ডমেন্টের জন্য রাজ্য সরকার কিছু সুপারিশ করেছে যে এই জায়গায় করা দরকার। তো এইগুলি হচ্ছে আগামী দিনে পার্লামেন্টে বিল সেকেন্ড রিপোর্ট পেশ করা হয়েছে। হোম মিনিস্ট্রির যে স্ট্যান্ডিং কমিটি, কংগ্রেসের এমপি ছিলেন আনন্দ শর্মা, ওনার নেতৃত্বে এটা হয়েছিল। আমি জনজাতি মোর্চা স্টেট প্রেসিডেন্ট থাকতে আমিও মতামত ব্যক্ত করেছি, অনেক নোট আমিও দিয়েছি যে এই কাজটা করলে ভালো হবে। আমাদের ক্যাবিনেট, আমাদের আইপিএফটি এবং বিজেপি, তখন প্রথম আমাদের যে সরকারটা, সেই সময় ক্যাবিনেটে ডিসিশন নিয়ে 50টা সিট বাড়ানোর কথা সহ আমরা পাঠিয়ে রেখেছি। তো এগুলিও হবে আগামীতে। তো অনেক কাজই তো আমরা করছি জনজাতিদের জন্য। আচ্ছা, এডিসি ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না, সেই বিষয়ে মমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি আদালতে গিয়েছেন, বিষয়টা আদালতের বিচারাধীন রয়েছে। আমি এই প্রসঙ্গেই বলবো যে ভিলেজ কমিটির নির্বাচন কেন সরকার করাতে পারলো না, এবং এডিসির প্রসঙ্গে যে কথাটা আপনি বললেন, এডিসিতে এখনো রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, মানে
যদি আপনি গিরিবাসীদের কষ্ট দেখেন, এখনো কিন্তু তারা কষ্টে আছেন এবং প্রকৃত উন্নয়নের ছোঁয়া থেকে কিন্তু তারা এখনো অধরা। সেই সব বিষয়গুলি নিশ্চয়ই আপনার চোখে লাগে। আমি জানি রেবতী ত্রিপুরা গ্রাম পাহাড়ে চষে বেড়ান এবং ত্রিপুরার সমস্ত জায়গা ওনার নখে দর্পণে। এডিসিতে এখনো অনেক জায়গায় উন্নয়ন থেকে বঞ্চিত, উন্নয়নের ছোঁয়া থেকে অধুরা। এই যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিচ্ছেন, ভারতকে চতুর্থ অর্থনৈতিক দেশ হয়ে যাচ্ছে, কিন্তু পাহাড়ের মানুষের বিকাশ হচ্ছে না, সেই বিষয়ে কি বলবেন? পাহাড়ের মানুষের বিকাশ হচ্ছে না এটা আমি মানি না। পাহাড়ের বিকাশ হচ্ছে। পাহাড়ের সমস্যা এখনো আছে, এই কথার মাধ্যমে পরিষ্কার যে এই সমস্যা দীর্ঘদিনে ছিল, অনেক আগে ছিল। আমি প্রথমেই বলেছি 70 বছরের সমস্যা। আমাদের সরকার আসার আগে কেমন ছিল, আমাদের সরকার আসার পরে কেমন পরিবর্তন হয়েছে, এই জিনিসটা আমাদের দরকার। আমি গিরিবাসী, আমি জনজাতি, আমার থেকে জনজাতিদের দুঃখ কষ্টের কথা কেউ বুঝবে না। আমি তো জুমিয়া পুত্র, আমি রাজপুত্র নই। কিন্তু আমি বলি না মানুষকে যে আমি রাজা বা আমি রাজপুত্র। আমি সব সময় বলি থাকি আমি রেবতী ত্রিপুরা, আমি জুমিয়া পুত্র, আমি জুমিয়া পুত্র। তো আমার জন্ম গন্ডাছড়া, আমার থেকে জনজাতির কথা কে বুঝবে বেশি? আমি ককবরক ভাষাও বলিনি, আমার কালচারও আমি বলে যাইনি। আমি এই জন্যই বলতে চাই, আমি গত 29 তারিখ, আজকে হচ্ছে 31 তারিখ, আমি গন্ডাছড়ায় ছিলাম। কেন? গন্ডাছড়া আমার যেখানে বাড়ি দুর্গাপুর, একটা বিএসএফ ক্যাম্প আছে। এখান থেকে কর্ণকিশোর একটা পাড়া, 9.5 বা 9.6 কিলোমিটারের একটা দূরত্ব এই দুইটা জায়গার। আমি যখন ক্লাস 6, মানে আমার 12-13 বছর বয়সে ওই রাস্তার কাজ হয়েছিল, আর আমার এই বয়সে, আমার এখন প্রায় 48, এখনো সেই রাস্তার কাজ একটা ইট পড়েনি, একটা হয়নি, 1 কিলোমিটার কাজ করা হয়নি ব্ল্যাক টপের। কেন এমন হয়েছে? এটা বিজেপি আসার পরে হয়েছে তা না। আমি 2013-তে একটা সাইনবোর্ড দেখেছিলাম আমার বাড়ির পাশে বিএসএফ ক্যাম্পের ঠিক গেটের সামনে, যেখান থেকে মানে ইট সোলিং আছে, পাকা আর হয়নি। সেই কাজটা হয়নি, এসএসসিএল কে দেওয়া হয়েছিল, বামপন্থী সরকার যখন ছিল, তারা কাজ করায়নি। এসএসসিএল কে যা কিছু করিয়ে অর্থ নয়ছয় করে কিছু হয়নি। আদালত পর্যন্ত অনেক কিছু হয়েছে, আপনারা জানেন। এসএসসিএল ত্রিপুরা যে ধলাই, অনুকুটি, উত্তর ত্রিপুরা বিভিন্ন জায়গায় তাদেরকে কাজের বরাদ দেওয়া হয়েছিল। আমি এমপি হওয়ার পরে এই সিপিএম নেতারাই, যারা 25 বছর কিছু করেনি, তারা বলতে শুরু করলো এই পাড়ার ছেলে এমপি, অথচ নিজের বাড়ির রাস্তায় করতে পারে না। আমি কিরণ গীতেজি, বর্তমান যিনি সেক্রেটারি পিডব্লিউডি বিভিন্ন ডিপার্টমেন্টে, ওনাকে নিয়ে গেলাম সেক্রেটারি ডিপার্টমেন্টে। আর দলাইয়ের ডিএম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, আরএনবি, সবাইকে নিয়ে যখন ভিজিট করলাম কাগজপত্র, তারা আমাকে বললো স্যার এই কাজটা নিয়ে এসএসসিএল এবং এটা নিয়ে অনেক আদালত পর্যন্ত আছে, সরকার মানে এই জন্যই আমরা কাজ করাতে পারছি না। এই যে ঝামেলাটা, ওইটা মিটিয়ে দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে যেই দিন মিটে যাবে, তারপরে একদম কম সময়ের মধ্যে আপনার এই রাস্তা করে দেব। আমার ভিজিটের 2 বছরের মধ্যে আজকে আমি আপনার মাধ্যমে মানুষকে বলতে চাই, ওই যে উদাহরণ, যে এই কাজটা 29 তারিখ আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফোন করলো, বললো স্যার আপনার সঙ্গে যে ভিজিট করেছিলাম, আপনি যে দাবি তুলেছিলেন ইমিডিয়েট সমাধান করতে হবে, আমি জানি না, আমি বলেছিলাম এমপি হিসাবে, আমি কি তাহলে রাস্তা পাবো না? আইনের দিক আপনারা দেখবেন না, আমি জানি না, আমার রাস্তা চাই। তো এবার যখন হয়ে গেল, টেন্ডার হয়ে গেল, তারা আমাকে আবার নিয়ে গেল। আমি ভিজিট করেছি, গ্রামবাসীর সঙ্গে আলোচনা করেছি, কারণ অনেকে রাস্তার পাশে দোকান দিয়েছে, ড্রেন করতে হলে তার দোকানের সামান্য কিছু ক্ষতি হবে। আমি সবাইকে হাত জোর করে বলেছি যে আপনারাই বলেছিলেন রেবতী এমপি হিসাবে কিছুই করতে পারি না, এখন দেখুন আমার প্রসেসটা, এই কাজটা হবে, এখন সহযোগিতা করুন। আমি এমপি নই, আমার এখন দায়িত্ব না, কিন্তু তারপরেও এলাকার একজন মানুষ হিসাবে আমি আজকে এসেছি তাদেরকে নিয়ে। তাহলে আপনাকে এই উদাহরণ কেন আমি বললাম, সিপিএম সময়ের আরো 50 বছর 30 বছর আগের অনেক সমস্যা আছে, যেগুলো আমরা এখন সমাধান করছি। ত্রিপুরা রাজ্যে জলের সমস্যা, আমরা যখন ক্ষমতায় এলাম 30% বাড়িতে বিশুদ্ধ পানীয় জল
এই DWS এর মাধ্যমে ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে ছিল না। আমাদের সরকার আসার পরে নরেন্দ্র মোদীজি জলকে এমন গুরুত্ব দিল, এই যে জল মানে ডিপার্টমেন্টই ছিল না, আলাদা ডিপার্টমেন্ট করে দিল। এখন জল মন্ত্রক আমাদের আছে, সমুদ্র জল থেকে নদী জল থেকে শুরু করে আমাদের জল বাড়িতে পৌঁছানোর জন্য বিশেষভাবে একটা মিশন মোডে কাজ করছে। ত্রিপুরা রাজ্য হাজারো আমাদের গ্রামে এখন কি হচ্ছে, ডিপ টিউবওয়েল বিভিন্ন মানে জলের ব্যবস্থার জন্য করা হচ্ছে। এই আগরতলা শহর সহ ত্রিপুরা রাজ্যে জলের পাইপলাইন আপনার বাড়িতে সংযোগ দেওয়ার জন্য ফ্রি আমরা করেছি। এটা CPM আমলে ছিল না, পয়সা নিত। একটা পাইপ যে রাস্তা থেকে আমার বাড়িতে ট্যাপ বসানো হবে, যে 10 ফুট 15 ফুট যে পাইপ, তার দাম নেওয়া হতো। আমরা এটাও করেছি। আর এক্সট্রা যেটা পয়সা নিত সেটাও আমরা মুকুব করেছি। আমরা পাইপ সহ বাড়িতে ঢোকানোর পরে এখন মিটার লাগানো আছে শহরে, সব জায়গায় না। বলেছে জল যাতে অপচয় না হয়, আপনার প্রয়োজনীয় জল আপনি ব্যবহার করুন, সরকারকে সাহায্য করুন। তো এই যে বিনামূল্যে সংযোগটা আমরা দিচ্ছি, এবং পুরো ত্রিপুরা রাজ্যে এখন আমি দাবি করতে পারি, যদিও একদম লেটেস্ট ইনফরমেশন আমার হাতে নেই, আমি দাবি করতে পারি অন্তত 80% মানুষ বাড়িতে বাড়ি করে জল পৌঁছে গেছে পাইপলাইনের মাধ্যমে। গিরিবাসী আপনার যে কথা, পাহাড়ে আমার লংতরাই বেলি পাহাড়ে সেই ব্রজকুমার রাজাপাড়া অনেক উপরে, সেখানে তো আমরা আহ, বিভিন্ন কায়দায় ঝর্ণার জলকে কিভাবে ইনোভেটিভ যেটা বলি আমরা, সেই মাধ্যমে জলকে আটকে সেখানে মেশিনের মাধ্যমে কিভাবে পৌঁছানো যায় সেটাও চলছে, সময় লাগবে। আমি তার জন্যই বলি জলের সমস্যা আজকের না, কিন্তু আমাদের 7 বছরে আমরা 30%, আমি যদি বামপন্থী পর্যন্ত ধরি, এখন যদি 80% হয়ে থাকে, 7 ইয়ার্সে যদি আমরা 50% কাজ করে থাকি, আপনার 25 বছরে তাহলে কত হওয়ার কথা? সমস্যার সমাধান হওয়ারই কথা ছিল। আমরা সেটা করছি। রাস্তা হাইওয়ের কথা বলুন, স্টেট হাইওয়ের কথা বলুন, RD যেটা ব্লকের মাধ্যমে হয়, সলিন থেকে তারপরে PWD, সেটাকে করলে ব্ল্যাক টপ হয়। RD এখন CC রোড গ্রামে গ্রামে করানো, আগে যদি 1 কিলোমিটার হয় এখন 10 কিলোমিটার, তাহলে আমরা করছি তো। আজকে আমি বলতে পারি আমার এলাকা গন্ডাছড়া সাব ডিভিশন, একটা বড় ডিভিশন, উত্তর দক্ষিণে দূরত্ব কত জানেন? 100 কিলোমিটারের মতো। আমবাসা থেকে গন্ডাছড়ার দূরত্ব 54 কিলোমিটার, 54। গন্ডাছড়া বাজার থেকে রৈশবাড়ি বাজার 30 কিলোমিটার, তাহলে 84 কিলোমিটার। রৈশবাড়ি বাজার থেকে বাংলাদেশ বর্ডার 9 দেখ পর্যন্ত আরো 10-12 কিলোমিটার, তাহলে কত? সেখানে 95-96 কিলোমিটার শুধু আমবাসা বর্ডার থেকে আমার রৈশবাড়ি লাস্ট বাংলাদেশ বর্ডার। 100 কিলোমিটার এই সার্কেলের মধ্যে আমার কোনো PWD ডিভিশন ছিল না, RD ডিভিশন ছিল না। আমাদের সরকার আসার পরে আমরা দেখলাম, আগের মুখ্যমন্ত্রীকে আমি যখন বললাম যে দাদা 100 কিলোমিটার দূরত্ব থেকে আমবাসার ইঞ্জিনিয়ার রৈশবাড়িতে আসবেন, ভোরে এসে আবার দুপুর বেলায় ফিরে যাবেন, কাজটা হবে না, ঠিক মতো অবজারভেশন না হলে কাজ হয় না। তো আমি দাবি করেছিলাম যে গন্ডাছড়ায় ইমিডিয়েট একটা PWD ডিভিশন করা হোক, যাতে রাস্তাঘাটের বেহাল অবস্থার আমরা ইমিডিয়েট যে কোনো সময় করাইতে পারি। কারণ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটা নিজস্ব একটা পাওয়ার থাকে, কিছু লাখ টাকা তিনি নিজেই স্যাংশন করিয়ে খরচা করতে পারে। তো আমাদের গন্ডাছড়ায় এখন PWD হওয়ার পরে এখন কাজ চলছে। অর্থাৎ আমি কি, যেখানে জিরো দ্বীপ অফিসেই ছিল না, কাজ করবে কে? তো অফিস হয়ে গেছে, এখন কাজ চলছে। তো এটা তো আমি বলতে পারি পরিবর্তন হয়েছে, চলো পাল্টাই। এই পাল্টানোর পরে তো এই পাল্টানো হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রেও। জলের কথা বললাম, রাস্তার কথা বললাম, আমি যদি বলি কিলোমিটার হিসাব, আমি মন্ত্রী নই তো আমি তথ্য দিতে পারবো না। এই যে উদাহরণটা আমাদের চোখের সামনেই তো, হাইওয়ে কত হয়ে গেল। এখন আমবাসা থেকে গন্ডাছড়া এটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, কারণ আমবাসা গঙ্গানগর এটা ফরেস্টের যে ক্লিয়ারেন্স দরকার এটা হয়ে গেছে। তো এরকম বিভিন্ন জায়গায় নতুন নতুন হচ্ছে, এটাই পরিবর্তন। তো পাহাড় গিরিবাসীদের কিছু হচ্ছে না আমি মানি না, হচ্ছে। এবং যদি 30% থাকে, 50% করিয়ে 80% যেমন করেছি। আমাদের রাজ্য এখন সাক্ষরতায় আমরা 100%, শান্তি বিরাজ করছে। জল হোক হোক, আমাদের সব দিক থেকে আমরা, আগে মানুষ মানে না খেয়ে জঙ্গলের আলো খেয়ে, এখন মাঝে মধ্যে কি হয়, বিরোধীরা কি করে, সন্তান বিক্রি তোলে, কারণ অন্য কথা বলতে পারে না। সন্তান কেন বিক্রি করবে? সন্তান বিক্রি কোনোভাবেই হয় না। আমাদের জনজাতি এলাকায় আমরা দেখি, যদি কোনো কারণে
সন্তান বেশি, বেশি, বিভিন্ন ঝামেলার কারণে পারিবারিক সমস্যা থাকতে পারে তাদের। সেই কারণে অনেক আত্মীয় স্বজনের কাছে বা মাতাহীন পিতাহীনকে অনেক মানে ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়, যাতে ওই সন্তান ওই শিশু সুরক্ষিত থাকে, সযত্নে লালিত পালিত হয় তার জন্য। কিন্তু 100 টাকা 50 টাকার ব্যাপার না। আজকে চাল রেশনের মাধ্যমে বিনামূল্যে দিচ্ছি। আজকে আমরা যদি পাট্টা কাগজ থাকে 6,000 টাকা এমনিতেই দিয়ে দিচ্ছি। আজকে যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, সামাজিক ভাতা কেউ পেয়ে থাকেন, মাসে 2,000 টাকা হলে 24,000 টাকা বছরে ঢুকে যাচ্ছে তার। কৃষকরা বীজ পেয়ে যাচ্ছেন, সার কম মূল্যে পাচ্ছেন, তাহলে খাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে, ঘর দেওয়া হচ্ছে, টয়লেট দেওয়া হচ্ছে, গ্যাসের সংযোগ দিয়েছি আমরা। মোটামুটি একটা পরিবারকে দাঁড়ানোর জন্য যা যা সাহায্য সেটা তো আমরা করছি, কিন্তু বাকিও তো আমাদের বোঝা দরকার। আগে কি দেওয়া হতো? আগে কি ছিল এই স্কিম? না। মোদি আসার পরে করোনার পর থেকে এখন রেশন বন্ধই করেননি উনি, বলেছে আরো 5 বছর আমি খাওয়াচ্ছি। 80 কোটি 85 কোটি মানুষ, তারা দুবেলা চাল কিনতে হচ্ছে না। তো 1 কেজি চাল যদি 30-40 টাকা হয়, এক মাসের মধ্যে 5 ব্যক্তি যদি হয় একটা পরিবারের মধ্যে, 5 কেজি হলে 25 কেজি। 25 কেজি চালের দাম আজকে বেঁচে যাচ্ছে তার। ওই টাকা দিয়ে সবজি কিনতে পারছে। আজকে সবজি করার জন্য আমার কৃষি দপ্তর ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আজকে কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে। গরিব লোকের চিকিৎসার জন্য, রুগী সুগী তাদের জন্য প্রধানমন্ত্রী আমার এই স্বাস্থ্য বিমার মাধ্যমে সেটা হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত। আমার মুখ্যমন্ত্রী যারা আয়ুষ্মান ভারত পান না, আমাদের ত্রিপুরা যে সমস্ত মানুষকে এই ফেসিলিটি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারতের আয়ুষ্মান যেটা হেলথ কার্ডের মাধ্যমে সেটাকে তিনি দিলেন। অর্থাৎ ত্রিপুরার যে মানুষ যারা সচেতন, কাগজপত্র সব কিছু করালে আজকে স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে নিরাপদ হয়ে যাচ্ছে। আজকে তাদের দায়িত্ব সরকার নিচ্ছে চিকিৎসার জন্য। তাহলে ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার আসার পরে কোন দিকটা আমরা কাজ করিনি বলুন না? কৃষকদেরকে স্বনির্ভর করার জন্য দান কেনা সিপিএম এর সময় কল্পনা। আচ্ছা, এখানে আমি একটু থামাচ্ছি আপনাকে। আমি এই প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন আমি আপনি এত কিছু হচ্ছে মানিক শাহ সরকারের আমলে বলছেন, তবুও তো আপনাদের দলের মধ্যে বর্তমান এবং প্রাক্তনের লড়াই চলছে। কিছু লোক সরাসরি বিজেপি করেন এবং সরাসরি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছি মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। আপনি চলো পাল্টাইয়ের কথা বলছেন। এই ত্রিপুরা রাজ্যে চলো পাল্টাই স্লোগানে 2018 আগে যে সমস্ত কর্মীরা ময়দানে ছিল, আজ তারা হতাশ। অনেকেই আজকে দলের মধ্যে জায়গা পাচ্ছে না, এবং যারা সিপিএম এর কাতারে ছিল, যারা অন্য দলের কাতারে ছিল, আজ তারা মর্যাদা পেয়ে যাচ্ছে এবং পজিশনটাকে দুর্ব্যবহার করছে। তাহলে দলের ভিতরে যে আভ্যন্তরীণ বিষয়টা চলছে, সেই আভ্যন্তরীণ বিষয়ে কি বিজেপি দলের ক্ষতি হচ্ছে না? আর আপনি যতই উন্নয়ন হচ্ছে বলুন, সেই আভ্যন্তরীণ বিষয়টা তো দল মার খেয়ে যাচ্ছে। আপনি কি বলবেন? সিপিএম এর মধ্যে নেই, মানিক সরকার জিতেন চৌধুরীর মধ্যে আমরা দেখতে পাই। মানিক সরকার কংগ্রেসের সঙ্গে যখন যুদ্ধ করে এই 2023-এ, মানিক সরকার একদিনও নামেননি, কিন্তু পার্টির সিদ্ধান্ত ওনাকে মানতে হচ্ছে। তো তাদের দলীয় তো আছে, তা সিপিএম কয়টা জায়গায় আছে ভারতবর্ষে? 1-2টা রাজ্যে যেখানে ছিল সেখানেও তো শেষ। তো সিপিএম এর মধ্যে দ্বন্দ্ব নেই, মতভেদ নেই সেটা আমি বলতে পারি না, এটা তারাও মানেন। কংগ্রেসের তো কথা বলে লাভ নেই। তো আমাদের তো বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তম দল, আমাদের 18-20টা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, এলএন সহ আমরা প্রায় 22-23টা রাজ্যে আমরা সরকার চালাচ্ছি। বড় পরিবার। আমাদের এখানে মতভেদ যেমন আছে, যে কর্মীরা যারা সুযোগ পাচ্ছে না, যে কথা, আমি রেবতী ত্রিপুরা, আমি আজকে কোনো পদে নেই, কিন্তু আমি কর্মী, আমি বলছি। রাজীব ভট্টাচার্য আমাদের বর্তমান রাজ্য প্রেসিডেন্ট, উনি থাকতে দ্বিতীয় কারোর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই, অপেক্ষা করতে হবে। এখন ওনাকে যদি দল সিদ্ধান্ত নেয় যে রাজীব বাবুর জায়গায় কাউকে করা হবে, ওই ব্যক্তি পাবে, তো রাজীব দাও তো বাদ পড়বেন। তা বলে কি রাজীব দাও দল ছেড়ে যাবেন? না, এটাই হচ্ছে দলের নিয়ম। যারা দলের নিয়ম কানুন জানেন, দলের শৃঙ্খলার কথা মানেন, তারা দলকে সুযোগ দেবে। আমি যদি কাজ সেভাবে করি, ফেসবুক আমাদের জন্য মতামত দেওয়ার একটা মাধ্যম, তার জন্য সোশ্যাল মিডিয়া। তাই বলে তুমি দলের কথা দলের কাছে বলো। যে ব্যক্তি ফেসবুকের মধ্যে নিজেকে নেতা জাহির করে, দুঃখ প্রকাশ করে, সে যদি আমার দলের কর্মী হয়ে থাকে, আমি তাকে বলবো, ভাই তুমি ফেসবুকে
আমার বিরুদ্ধে হোক, আরেকজনের বিরুদ্ধে হোক, এই লেখা বন্ধ না করে তুমি পার্টি অফিসে চলে এসো। পার্টি অফিসের কোনো নেতাকে তুমি বলো, আমিও যদি তোমাকে আঘাত দিয়ে থাকি, তুমি ভাই আমাকে ডাইরেক্ট বলো যে দাদা তোমার এই আচরণে আমি সেদিন কিন্তু আঘাত পেয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম। আমি অবশ্যই চিন্তা করব। আমার যদি ইয়ে না হয়, আমার উপরে যিনি আছেন ওনার কাছে আমার রিপোর্ট তুমি করো। কিন্তু ফেসবুক সিপিএম এর কাছে, কংগ্রেসের কাছে এই দুঃখ প্রকাশ করে তারা কি দেবে? তারা তো উল্টো করবে, বিপথে পরিচালিত করবে। আমি যদি দলকে মানি, আমি যদি দলের আদর্শকে মানি, তো তাহলে আমি আমার দলের কাছে আমার কথা বলা, আমারও তো দুঃখ থাকতে পারে। আমি এমপি ছিলাম, এমপি থেকে আমাকে যখন বলা হলো रेवती जी आपको थोड़ा सा समय देना होगा, मैंने भी मान लिया। এখন আমি কিছু পাচ্ছি না, কিন্তু দলের জন্য কাজ করছি, তো এটাই দলের একজন কর্মীর হওয়া উচিত। আমি আমার উদাহরণ দিয়ে বলছি। अच्छा এখানে আমি বলছি रेवती जी का अपना टाइम कब आएगा? जरूर आएगा, क्योंकि ये बीजेपी ही ऐसा है, किसी को ऐसे नहीं रख देगा कभी भी, परमानेंटली किसी को बिठा के नहीं रखेगा। ये पार्टी ऐसे है। किसी ने सोचा जिसुन देवर्मा जी को ऐसे गवर्नर बनना पड़ेगा और तेलंगाना जैसा स्टेट में इनको ये मौका मिलेगा? कभी नहीं सोचा होगा। तो आएगा, जरूर आएगा, हर एक के लिए आएगा, सभी के लिए आएगा। अगर कोई आज पंचायत का मेंबर नहीं है, आप काम कीजिए, काम कीजिए, करते रहिए। आपका उम्र अगर कम है 30 से 50 के अंदर, तब तो और भी बढ़िया है। आपको प्रूव करना होगा आप एक अच्छा नेता हो, आप एक अच्छा नेता बन सकते हो, तो काम करते रहो। और कुछ अगर है, कुछ बोलना है, तो ये प्रेसिडेंट है, सीनियर लीडर से अगर मेरे खिलाफ बोलना है तो राजीव दा के पास जाओ, राजीव दा के खिलाफ कुछ बोलना है तो आप उसी स्टेज का अगर हो तो आप जाइए ना नाडा जी के पास। नाडा जी के खिलाफ भी है, तो सिस्टम तो है पार्टी में, ये बीजेपी में ही पॉसिबल है, अलग पार्टी में नहीं होते। अलग पार्टी में दिल्ली में भी कोई नहीं है, जो भी होगा ये त्रिपुरा में ही करना होगा। लेकिन बीजेपी में ऐसा नहीं है, मेरे खिलाफ आप दिल्ली में जा सकते हो, राजीव दा के खिलाफ दिल्ली में जा सकते हो, ये मौका है आपके लिए, वही करो। আচ্ছা ত্রিপুরায় দাদা কি করছেন? দাদা মুখ্যমন্ত্রী বিজেপিতে আমরা সবাইকে সম্মান দিয়ে দাদা ডাকি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দাদা কোনো একজন বিশেষ দাদা যিনি হয়তো আপনাকে কোণঠাসা করেছেন রাজনীতিতে? আমরা সবাই দাদা। আমার জুনিয়ররা আমাকে দাদা বলে, আমি আমার সিনিয়রকে দাদা বলি, ওই দাদা আর এক সিনিয়রকে দাদা বলেন। তো এটা আমাদের ইয়ে, আমরা সবাই পরিবারে বড় ভাই ছোট ভাই এভাবে চলি। তো ছোট ভাই অনেক সময় মা বাবার কাছে কমপ্লেন করে না যে দাদা কিন্তু আমার চকলেটটা কেড়ে নিল, তখন মা বাবা বলে একটা চকলেট তাকেও দাও। এটা আমাদের পার্টিতে এভাবে ইয়ে হয়। আপনারা দেখেছেন, আপনারা যাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন মিডিয়াতে, দাদারা কিন্তু কোর কমিটি মিটিং এ বসে, আবার একসঙ্গে ফটো সেশনে আপনারা দেখেছেন। আমাদের বিজেপিতে এটা সম্ভব। মানে আপনিও এটাই বুঝাইতে চাইছেন যে দাদারও দাদা আছে? আমাদের অবশ্যই, আমি তো বললাম সেটা, যে আমাদের সব থেকে বড় নেতা আমাদের দাদা তো আমাদের নরেন্দ্র মোদীজি। আমরা তো ভাই সাহাব বলি, তো ভাই সাহাব হিন্দিতে। আমরা বাঙালি ত্রিপুরা যে যারা বাঙালিরা আমরা দাদা ডাকি, আমরা ত্রিপুরা ছাড়াও আমরা দাদাই ডাকি, দাদা দাদা এইভাবে আমরা বলি। তো আমাদের সবার বড় দাদা আমাদের নরেন্দ্র ভাই সাহেব, ওনার নিচে যারা যারা আছেন সবাই দাদা। তো আমিও দাদা, কারণ আমারও জুনিয়র আছে। তো এইভাবে আমরা চলি। হ্যাঁ, বড় দল, আমি তো বললাম বড় পরিবার, এটা থাকবে। তবে আমরা আমাদের ব্যক্তি যে সম্পর্ক, তার চাইতে আমরা দল এবং আমাদের রাজ্যের মানুষের জন্য আমরা ভাবি। কারণ দল কি করে, দলটা রাজ্য এবং দেশের জন্য আমরা ভাবি। তার জন্য আমাদের কাছে দল বড়, দলের চাইতে আমাদের কাছে রাষ্ট্র বড়। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ দীর্ঘ একটি সাক্ষাৎকার হলো। আমার সাথে ছিলেন প্রাক্তন রাজ্য লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, এবং উনি কার্যত আমার যে প্রশ্নগুলি ছিল তিনি বিস্তরভাবে আলোচনা রাখলেন, এবং উনার যে আলোচনা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।